আসসালামু আলাইকুম। ইন্ডিয়ান এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা চতুর্থ অধ্যায়ের একটা বল প্রমাণ করব, কেন্দ্রমুখী বল F=mv²/r। এই প্রমাণটা আমরা করবো আজকে। তো আশা করি শর্টকাটে আমি কি করব চেষ্টা করব সবাইকে বুঝে দেওয়ার। এর আগে আমাদের দুইটা ভিডিও ছিল, একটা সামুদ্রিক সূত্র এবং একটা ত্রাসের গতিপথ। ওই দুইটা যদি বুঝতে পারো তাহলে এটা বুঝতে পারো, কারণ ওইদিকে কিছু বেসিক এই প্রমাণে লাগবে। তো প্রমাণটা হচ্ছে আমাদের কেন্দ্রমুখী বল F=mv²/r। কেন্দ্রমুখী বলটা আসলে কি? যখন আমরা কোনো বস্তু কেন্দ্রের দিকে থেকে বৃত্তাকার পথে ঘুরে, সেটাই আমার কি বল? কেন্দ্রমুখী বল। এবং যদি বল হচ্ছে দুইটা, একটা কেন্দ্রমুখী এবং একটা কেন্দ্র বিমুখী। একটা হচ্ছে কেন্দ্রমুখী, কেন্দ্রের দিকে বৃত্তাকার পথে ঘুরতেছে, এটা আমার কেন্দ্রমুখী। এবং কেন্দ্র থেকে যখন ছুটে গিয়ে কি আছে, মানে কেন্দ্রের বাইরে চলে যায়, এটাই আমার কি বল? কেন্দ্র বিমুখী বল। দেখো যদি চিত্রের সাহায্যে আমরা দেখি, এটা আমার একটা কেন্দ্রে উপর কি করতেছে, চারদিকে বৃত্তাকার পথে একটি বস্তু কি ঘুরতেছে, এটা কি বল? কেন্দ্রমুখী বল। কিন্তু আমার এই জায়গায় বস্তুটি যখন আসে, তখন কি হয়? হাত থেকে ছুটে গিয়ে কি হয়? কেন্দ্র বিমুখীতে চলে যায়। এই জায়গায় যখন কেন্দ্রমুখীতে ঘুরতেছে, কিন্তু এই অবস্থায় এসে বস্তুটি হাত থেকে ছুটে যায়, মানে আমার হাত থেকে যদি, মানে এটা যদি একটা বস্তু হয়, আমার কেন্দ্রের দিকে ঘুরে যখন হাত থেকে মনে করো ছুটে গেল, তাহলে কি হয়েছে? এটা হচ্ছে কেন্দ্র বিমুখীতে চলে গেল। তাহলে আমি কেন্দ্র বিমুখীতে এটা কি করলো? আমার কেন্দ্র বিমুখীতে চলে গেল। তাহলে একটা কি হয়েছে? উপাংশ সৃষ্টি হয়েছে। ধরলাম এটা বি উপাংশ, মানে বি বেগে কি করছে? বস্তুটা কেন্দ্র বিমুখীতে চলে গেছে। কিন্তু আবার এটা ধরলাম ও বিন্দু, কিন্তু বি অবস্থানে এসে বস্তুটি আবার কি করলো? কেন্দ্র বিমুখীতে চলে গেল। তারপরে এটি কি করবো? একটা উপাংশ ক্রিয়েট করবো না? দেখো তো, এটা ধরলাম বি বিন্দু। দেখো এই বিন্দুতে একবার আসে কি কেন্দ্র বিমুখী হয়েছে, এবং বি বিন্দুতে এসে একবার কি হয়েছে? কেন্দ্র বিমুখী হয়েছে। এই বিন্দুতে এসে একবার কেন্দ্র বিমুখী হয়েছে, এবং এই বিন্দুতে এসে একবার এই বিন্দুতে এবং বি বিন্দুতে দুইবার কি হয়েছে? কেন্দ্র বিমুখী হয়েছে। এখন কথা হয়েছে, দেখো আমরা বি অংশের যে বি বিন্দুতে বা বি কেন্দ্রে যদি খেয়াল করি, তাহলে দেখো চিত্রটা কিন্তু মানে চিনা চিনা মনে হচ্ছে, কারণ ত্রাসের গতিপথে আমরা সেম কি করছিলাম? উপাংশ ক্রিয়েট করছিলাম। উপাংশটা আসলে কি? ত্রাসের গতিপথে আমি বলছিলাম যে উপাংশ হচ্ছে এক প্রকার ছায়া, যে আমি যদি এই অবস্থায় দাঁড়ায় থাকি আর উপরের দিক থেকে আমাকে যদি আলো দেয়, তাহলে আমার আনুভূমিক বরাবর, অর্থাৎ ত্রাসের গতিপথ আমরা বলছি আনুভূমিক বরাবর, কিন্তু আমরা কেন্দ্রমুখী বল প্রমাণ করতে বেলায় তখন উপাংশটা কি হবে? কেন্দ্রমুখী বরাবর বেগ এবং উলম্ব বরাবর বেগ। ওই জায়গাতে আমরা বলছিলাম কি? আনুভূমিক বরাবর বেগ এবং কি লম্বিক বরাবর বেগ। তাহলে আমরা লিখতে পারি আনুভূমিক সমান সমান কেন্দ্রমুখী। আনুভূমিক সমান সমান কি? কেন্দ্রমুখী। আবার উলম্ব সমান সমান লম্বিক। কি? লম্বিক। তাহলে আমার এই প্রমাণে ত্রাসের গতিপথ প্রমাণ করতে গেলে, কেন্দ্রমুখী বল প্রমাণ করতে গেলে কি হয়েছে? আমার উপাংশ একবার রয়েছে কেন্দ্রমুখী বরাবর এবং আরেকবার কি? উলম্ব বরাবর। তাহলে আমার যদি এইটা ভি উপাংশ হয়, তাহলে আমার এটাও কি? ভি উপাংশ। তাহলে ভি উপাংশ এটা আমার কি অক্ষ? এক্স অক্ষ। এটা কি অক্ষ? ওয়াই অক্ষ। এটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ হলে ভি উপাংশ আনুভূমি অর্থাৎ কেন্দ্রমুখী বরাবর উপাংশ কি হইতেছে? তাহলে ভি এক্স, এবং উলম্ব বরাবর উপাংশ কি হইতেছে? আমার ভি ওয়াই। কারণ আনুভূমিক বরাবর এক্স এর সাপেক্ষে আমার কি হয়েছিল? ভি ইউ এক্স, এবং কি লম্বিক বরাবর ইউআই। সেই সাপেক্ষে উপাংশ যেহেতু আমি ভি ধরছি, এবার আনুভূমিক কেন্দ্রমুখী বরাবর F=mv²/r, অর্থাৎ কেন্দ্রমুখী বল প্রমাণ করার সময় আমার উপাংশ আনুভূমিক বরাবর অর্থাৎ কেন্দ্রমুখী বরাবর একই কথা Vx, এবং লম্বিক বরাবর বা উলম্ব বরাবর Vy। দেখুন এই বিন্দুতে আমার একটা কি হয়েছে? স্পর্শক হয়েছে। স্পর্শ কত? 90 ডিগ্রি। এখন কথা হয়েছে, আমরা এই সূত্র মানে F=mv²/r প্রমাণটা করব কিভাবে? দেখো আমার কাছে
দুইটা জিনিস লাগবে, শুধু দুইটা জিনিস বের করলে আমার এই প্রমাণ হয়ে যাবে। আমার এই বিন্দুতে কেন্দ্রমুখী বরাবর বেগ, এই বিন্দুতে উল্লম্ব বরাবর বেগ, বি বিন্দুতে কেন্দ্রমুখী বরাবর বেগ, উল্লম্ব বরাবর বেগ, এই দুইটা জিনিস বের করলে এই বিন্দুতে এবং বি বিন্দুতে বের করলেই আমার প্রমাণ শেষ হয়ে যাবে। তারপর যা আছে শুধু ক্যালকুলেশন। তো এখন একটা জিনিস খেয়াল করো, মানে আমি এই অবস্থায় দাঁড়ায় আছি, এই জায়গায় এই যে বি উপাংশটা, আমি এই জায়গায় দাঁড়ায় আছি, সূর্য আমার কি একদম মাথার উপরে, তাহলে কি আমার কোনো উপাংশ দৃষ্টি হবো অর্থাৎ ছায়া দৃষ্টি হবো না। তাহলে কেন্দ্রমুখী বরাবর কোন আমার ছায়া দৃষ্টি হবো, এই অবস্থায় দাঁড়ায় আছি আমি, সূর্য উপরে, আমার কোনো দিক ছায়া দৃষ্টি হবো না, অর্থাৎ কেন্দ্রমুখী বরাবর কোনো কি হবো না, ছায়া দৃষ্টি হবো না। তাহলে ছায়া যদি দৃষ্টি না হয় তাহলে এটার কেন্দ্রমুখী বেগ কি হবো, জিরো। দেখো আমি চিত্রে যা যা আছে আমি কি করবো তাই লিখবো, এটা আমি করে দিলাম। আচ্ছা চিত্রটা আবার আঁকি। এটা আমার কেন্দ্রমুখী, কেন্দ্র এটা এ বিন্দু, এটা বি বিন্দু, তারপরে কি হইতেছে বি বিন্দুতে একটা কি হইতেছে, এই বরাবর একটা উপাংশ সৃষ্টি হয়েছে, এই বরাবর একটা উপাংশ আমার সৃষ্টি হয়েছে, এটা ভি, এটা কি ভি, এটা আমি কোন ধরলাম থিটা। দেখো এখন আমি যা যা বলছি তাই লিখবো। মনে করি কোনো বস্তুকে ও বিন্দুকে কেন্দ্র করে, এটা ধরলাম ও বিন্দু, ও বিন্দুকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরছে, তাহলে কি বলছি, মনে করি, মনে করি কোনো বস্তু ও বিন্দুকে কেন্দ্র করে ও বিন্দুকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরতেছে, বৃত্তাকার পথে ঘুরতেছে, কিছু সময় পর বস্তুটি এ থেকে বি অবস্থানে আসে এবং এ ও বি থিটা কোণ উৎপন্ন করে, দেখো আমি চিত্রে যা যা আঁকাইছি সেম সেম তাই বলছি। দেখো কোনো বস্তুকে ও বিন্দুকে কেন্দ্র করে বৃত্তাকার পথে কি করতেছে, ঘুরতেছে এবং কিছু সময় পর এ থেকে বি অবস্থানে আসে এবং এ ও বি থিটা কোণ উৎপন্ন করে। এখন আমি বলছি কি, এ বিন্দুতে কেন্দ্রমুখী বরাবর বেগ, উল্লম্ব বরাবর বেগ, বি বিন্দুতে কি কেন্দ্রমুখী বরাবর বেগ, উল্লম্ব বরাবর বেগ, আমরা এই এ বিন্দুতে এবং বি বিন্দুতে কি করতে হবে, বের করতে হবে। তাহলে আমি এ বিন্দুর ক্ষেত্রে লিখি, সুতরাং এ বিন্দুর ক্ষেত্রে, দেখো এই বিন্দুর ক্ষেত্রে কেন্দ্রমুখী বরাবর বেগ, উল্লম্ব বরাবর বেগ। কারণ এই বিন্দুতে যখন আমি সুদা হয়ে দাঁড়ায় আছি এবং আমার উপরে কি আছে, উপরে আমার কি আছে, সূর্য আছে এবং মাথার উপরে, তাহলে আমার কি হবে না, কোনো উপাংশ সৃষ্টি হবে না, কারণ আমার কোনো ছায়া সৃষ্টি হবে না। তাহলে কেন্দ্রমুখী বরাবর বেগ কত হবো, জিরো। কেন্দ্রমুখী বেগ কত হইতেছে আমার, জিরো।
তাহলে কেন্দ্রমুখী বেগ কত 0 এবং এরপর আমরা কি বের করব উলম্ব বরাবর বেগ এন্ড উলম্ব বরাবর বেগ দেখো তো উলম্ব বরাবর কি আছে সোজা হয়ে দাঁড়াইছি না সোজা দাঁড়ানোর পরে সূর্য আমার মাথা উপরে আমার কোনো উপাংশ সৃষ্টি হবো না কিন্তু আমি কি নিজেই কিন্তু একটা উপাংশ কারণ আমি দাঁড়ায় আছি আমার কোনো ছায়া সৃষ্টি হলো না হলেও ছায়াটা কি আমার মধ্যেই সৃষ্টি হবো তাহলে কি হয়েছে আমি উলম্ব বরাবর বেগ কি হইতেছে আমার 0 সরি ভি কারণ সে এই রেখাটা কি সে নিজেই কারণ এর কোনো উপাংশ সৃষ্টি হয় নাই সে নিজেই একটা উপাংশ তাহলে কি হইতেছে উলম্ব বরাবর বেগ কি হইতেছে উলম্ব বরাবর বেগ কত ভি এখন কইতেছো ভাইয়া আমি তো এটা বুঝতেছি না আমার ছায়া সৃষ্টি হইতেছে না ছায়া সৃষ্টি হইতেছে মানে ফিল করতে পারতেছো না যে এটা কেমনে আসলো দেখো যদি আমরা ম্যাথমেটিক্যালি প্রবলেম সলভ করি দেখো এই বিন্দুতে কেন্দ্রমুখী বরাবর বেগ বের করবো আমরা তো এই বিন্দুতে কেন্দ্রমুখী বরাবর বেগ হলে এই বিন্দু কি আনুভূমিক বরাবর বা কেন্দ্রমুখী বরাবর আনুভূমিকের সাথে কার সম্পর্ক কোসের সম্পর্ক তাহলে cos কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে স্পর্শকের সাথে 90 ডিগ্রি cos 90 ডিগ্রি cos 90 ডিগ্রি মানে আমরা কত জানি 0 এই জন্যই কেন্দ্রমুখী বরাবর বেগ কত 0 আবার দেখো উলম্ব বরাবর বেগ উলম্ব বরাবর কি হইতেছে উলম্ব বরাবর বেগ কি হইতেছে b sin থিটা কেমনে b sin থিটা কারণ লম্বিকের সাথে আমার কার সম্পর্ক সাইনের সাথে সম্পর্ক এর আগে প্রমাণ আমরা করছি যদি আগে প্রমাণটা বুঝো তাহলে এটা একদম সহজ কারণ লম্বিক বরাবর তাহলে কার সাথে সম্পর্ক সাইনের সাথে সম্পর্ক এই যে ভি আমি ভি রাখলাম সাইনও রাখলাম থিটার মান আমরা কত 90 ডিগ্রি তাহলে sin 90 ডিগ্রি মান কত জানি আমরা 1 তাহলে v গুণন 1 সমান কি b তাহলে কি লেখা যাইতেছে উলম্ব বরাবর বেগ v এবং কেন্দ্রমুখী বরাবর বেগ 0 আশা করি এই বিন্দুর ক্ষেত্রে উলম্ব এবং কেন্দ্রমুখী বরাবর বেগের পরিবর্তন সবার সাথে বোঝা হয়ে গেছে আমরা বের করব b বিন্দুতে কেন্দ্রমুখী বরাবর বেগ b বিন্দুর ক্ষেত্রে b বিন্দুর ক্ষেত্রে কেন্দ্রমুখী বরাবর বেগ এখন বি বিন্দুতে কেন্দ্রমুখী বরাবর বেগ দেখো তো এটা যদি আমার থিটা কোণ হয় এটা কোণ কি কোণ এটা যদি আমার থিটা কোণ হয় তাহলে এই কোণটা আমার কি হবে obviously থিটা কোণ কারণ এরা কি কোণ একান্তর কোণ দেখো আবার এটা আমার থিটা কোণ হলে এটা আমার থিটা কোণ দেখো এইদিকে খেয়াল করেন এইটা এই যে বাহুটা গেছে এইটা আর এটা আমার কি কোণ স্পর্শ কোণ এরা কি কত ডিগ্রি 90 ডিগ্রি এরা কি কোণ স্পর্শ কোণ এই বাহু আর এই বাহু যদি 90 ডিগ্রি হয় তো এই বাহু আর এই বাহু যদি দুইটা 90 ডিগ্রি হয় একটা আছে আমার থিটা তাহলে বাকিটা কি হবে 90 মাইনাস থিটা হবে না দেখো এটা আর এটা আমার কি আছে স্পর্শক মানে কত ডিগ্রি 90 ডিগ্রি এটা আর এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে আমার এটা আছে কি কোণ একটা কোণ আছে 90 ডিগ্রির মধ্যে দুইটা কোণ উৎপন্ন হয়েছে একটা কোণ আমার থিটা দেওয়া আছে আরেকটা কি কোণ 90 মাইনাস থিটা তাহলে আমরা এটা কি কোণ এটা আমার 90 মাইনাস থিটা এখন আবার দেখো এই রেখা এবং এই রেখা দুইটা কি আবার সমকোণ এই রেখা কি কোণ সমকোণ কত 90 ডিগ্রি হইলে এটা যদি আমার 90 মাইনাস থিটা পুরোটা হইছে আমার দেখো ইনুকে আমি 90 লিখলাম পুরোটা হইছে আমার কত 90 কিন্তু এটা আছে 90 মাইনাস থিটা তাহলে এটা কি হবে অনায়াসে 90 হবে কারণ পুরোটা হইছে আমার 90 আবার এই কোণ মানে এই কোণ বের হইছে 90 মাইনাস থিটা তাহলে ওই কোণ কত হবে 90 ডিগ্রি মানে ভেজাল করা দরকার নাই এটা কি কোণ থিটা কোণ তাহলে এটার একান্তর করে দিয়ে থিটা কোণ আবার এইটার সাথে এটা কি আছে স্পর্শক আছে এটার সাথে এটা কি আছে স্পর্শকে কত 90 ডিগ্রি আর 90 ডিগ্রি হলে এটা যেহেতু থিটা তাহলে বাকিটা কি হবে 90 মাইনাস থিটা তারপর এটা আর এটা কি আছে সমকোণে যদি এক কোণ 90 মাইনাস থিটা হয় পুরোটা হলো 90 তাহলে 90 থেকে 90 মাইনাস থিটা বাদ দিলে পরে কোণটা বের হইতাছে তাহলে এটা 90 মাইনাস থিটা হলে এটা 90 ডিগ্রি আসলে এটা বুঝতে পারছো এবং দেখো এটা আমরা কি আগে আমরা যখন প্রাসের গতিপথ করছি উপাংশ সৃষ্টি হয়েছে কার ইউ এর
ইউ উপাংশ দৃষ্টি আনুভূমিক বরাবর ইউএক্স এবং লম্বিক বরাবর ইউআই, কিন্তু এই জায়গা তো উপাংশ কত আমার ভি, এই জায়গা তো উপাংশ আমার কত, এই জায়গার উপাংশ আমার কত ভি, ভি উপাংশ কেন্দ্রমুখী বরাবর, কারণ আমরা কেন্দ্রমুখী বল পড়তেছি, কেন্দ্রমুখী বল পড়তে গেলে আমার উপাংশ কি দৃষ্টি হবো, উপাংশটা দৃষ্টি হবো কেন্দ্রমুখী বরাবর একটা, উলম্ব বরাবর একটা, তাহলে কেন্দ্রমুখী বরাবর উপাংশ কত হবো বি এক্স এবং লম্বিক বরাবর উপাংশ কি হবো ভি ওয়াই। আশা করি এটা বুঝতে পারছো। এখন দেখো দেখো চিত্রটা আমাদের চেনা চেনা লাগতেছে না, কারণ ত্রাসের গতিপথে এমন একটা চিত্র আমাদের মধ্যে আসিল না। দেখো এখন আমরা কি করবো, এটারে বর্ধিত করি। হ্যাঁ এটারে আমি বর্ধিত করলাম। দেখো এটারে বর্ধিত করছি, এটারও দেখো তো এটা সমকোণ সৃষ্টি হয়েছে না, হয়েছে কিনা, সমকোণ সৃষ্টি হয়েছে না। তাহলে সমকোণের বিপরীতে কি অতিভুজ, অতিভুজের মান কত দেওয়া আছে বি, এবং এটা কোনটা কি এইদিকে, কোণের বিপরীতে কি লম্ব, লম্ব দেওয়া আছে, লম্বের মান আমার নাই, কি আছে ভূমির মান দেওয়া আছে, ভূমি এবং অতিভুজের মধ্যে সম্পর্ক কি কজের, তাহলে কস থিটা সমান আমরা কি লিখতে পারি ভূমি বাই কস থিটা সমান লিখতে পারি, কবরে ভূত আছে ভূমি বাই অতিভুজ, তাহলে কস থিটা সমান কি ভূমি বাই অতিভুজ bx বাই b, কবরে ভূত আছে তাহলে cos থিটা সমান কি bx বাই b, বা cos রাখলাম। দেখো তো এই কোণের মান আমরা বের করছি না, এই ত্রিভুজটার এই সমকোণী কোণের মান কত 90 মাইনাস থিটা, তাহলে থিটার পরিবর্তে আমার কি হইতাছে 90 মাইনাস থিটা, তো 90 মাইনাস থিটা আছে কত vx বাই v রাখলাম, বা cos 90 মাইনাস থিটা সমান কি sin থিটা, কারণ এই ত্রাসের গতিপথে আমি খুব সুন্দরভাবে এই জিনিসটা বুঝাই দিছি। cos 90 মাইনাস থিটা সমান sin থিটা কেমনে আসে, তাহলে cos 90 মাইনাস থিটা সমান কি sin থিটা vx বাই b। আচ্ছা আমি এই প্রমাণে বুঝাই দিতেছি যে 90 একটা কি, 90 এর সাথে 1 কি আছে, মনে মনে গুণাকারে আছে না, 1 গুণন 90, তাহলে 90 হইতাছে না, তাহলে 1 গুণন 90 দুদিন, এই দেখো 1 গুণন 90, তাহলে এই 1 গুণন 90 হইলে 90 হইতাছে না, 1 একটা কি সংখ্যা বিজোড় সংখ্যা, এই ত্রিকোণমিতিকে 1 যদি মানে 1 3 5 অর্থাৎ বিজোড় সংখ্যার সাথে 90 অর্থাৎ সমকোণ গুণাকারে থাকে, তাহলে ত্রিকোণমিতির অনুপাতে চেঞ্জ হবে, তাহলে sin cos চেঞ্জ হয়ে কি হবে sin হবে, cos চেঞ্জ হয়ে কি হবে sin হবে, এটা তোমাদের সংযুক্ত গুণের সপ্তম অধ্যায়ে ম্যাথে পড়ছো। তাহলে sin থিটা সমান bx বাই b, সুতরাং bx সমান কি v sin থিটা, bx সমান কি v sin থিটা, তাহলে কেন্দ্রমুখী বরাবর বেগ bx সমান কি v sin থিটা। আবার দেখো এখানে v sin থিটা সমান লেখা যায় কি জানো b থিটা, এমন এটা ভাই কেমনে জানলেন, কথাই তো ঝামেলা বাধা দিলেন। b sin থিটা সমান b থিটা, একবারে কোন থেকে কি আর কিছু বোঝা যাচ্ছে না। আচ্ছা তোমরা 9 10 হায়ার ম্যাথে ম্যাথ করছো না, s সমান r থিটা, এই যে এটা s সমান কি r থিটা, তাহলে আমার থিটা সমান কি লেখা যায় s বাই r লেখা যায় কিনা। তারপর আমি একটা বৃত্ত অঙ্কন করলাম, এটা আমার কেন্দ্র, তাহলে এটা আমার কি ব্যাসার্ধ না, ইন থেকে এটা আমার কি ব্যাসার্ধ না, তারপরে কি s কি দূরত্ব না। দেখো এটা চিত্রটা হবে মানে আমাদের বৃত্তটা এমন ভাবে থাকবো, হ্যাঁ এইভাবে থাকবো। দেখো এই লম্ব এই s এই যে ইন থেকে যখন ইন থেকে একটা রক্ষণ, তখন এই দিক দিয়ে আমার যে একটা কোণ উৎপন্ন হবো বা লম্ব উৎপন্ন হবে, এটা কি কি হবো একদম কেন্দ্রের কাছাকাছি, অর্থাৎ ওই বিন্দুর কাছাকাছি। এখন আমি একটু ভালোভাবে দেখার চেষ্টা করতেছি। দেখো এটা থিটা সমান s বাই r, আমি একটা বৃত্ত অঙ্কন করছি, বৃত্ত অঙ্কন করার পর a ও b এটা মনে করো কোণ উৎপন্ন করছি, এটা আমার কি ব্যাসার্ধ না, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব কি আমার ব্যাসার্ধ, তো ব্যাসার্ধ হইলে আমার এই যে এই ব্যাসার্ধ থেকে এই ব্যাসার্ধ পর্যন্ত একটা যে লম্ব অঙ্কন করছি এটা কি আমার s, এটা কি s,
এটা কি এস। তাহলে আমরা কি আছে এটা যদি কি হয় সমকোণী ত্রিভুজ হয় তাহলে এটা কি অতিভুজ, আর এটা কি লম্ব। লম্ব এবং অতিভুজের মধ্যে সাগরের লবণ আছে, লম্ব বাই অতিভুজ, তাহলে সাইন থিটা সমান কি, তাহলে সাইন থিটা সমান কি লম্ব বাই অতিভুজ, সাগরের লবণ আছে লম্ব বাই অতিভুজ, লম্ব কত এস আর আছে কত অতিভুজ কত আর। তাহলে দেখো তো এই আমার ডান পক্ষ সমান 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 ডান পক্ষ না, এস বাই আর সমান সমান এস বাই আর। তাহলে বাম পক্ষ সমান সমান আমি বাম পক্ষ লিখতে পারি না, সাইন থিটা সমান থিটা। সাইন থিটা যদি আমার ডান পক্ষ সমান ডান পক্ষ হয় তাহলে বাম পক্ষ সমান কি বাম পক্ষ, তাহলে সাইন থিটা সমান থিটা। এই জন্য আমি কি লিখছি বি সাইন থিটা সমান কি বি থিটা। আবার দেখো উলম্ব বরাবর বেগ, উলম্ব বরাবর বেগে যদি খেয়াল করো তাহলে এইটা আমার কি 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, সমকোণের বিপরীতে কি আছে আমার ভি অতিভুজ, তারপরে কি আছে কোণ কত এটা না, কোণ এটা আছে, এটা কি আমার লম্ব। আমার কি আছে মান দেওয়া আছে কার, লম্বের মান দেওয়া আছে না ভূমির মান দেওয়া আছে। তাহলে কি ক অতিভুজ এবং ভূমির মান দেওয়া আছে, অতিভুজ এবং ভূমির মধ্যে সম্পর্ক কি কার কজের। তাহলে cos থিটা সমান কি কবরে ভূত আছে ভূমি বাই অতিভুজ, তাহলে cos থিটা সমান কবরে ভূত আছে ভূমি বাই কত ভূমি ভি ওয়াই, ভূমি বাই কত অতিভুজ ভি। বা দেখো এই জায়গায় থিটার মান কিন্তু আমার কি থিটাই, থিটার মান কি থিটা। তাহলে cos থিটা সমান তাহলে ভি ওয়াই সমান ভি cos থিটা, ভি ওয়াই সমান কি ভি cos থিটা। তাহলে আমার কি হয়েছে উলম্ব কেন্দ্রমুখী বরাবর বেগ বেড়েছে, উলম্ব বরাবর বেগ বেড়েছে। এখন দেখো ভি ওয়াই সমান কি ভি cos থিটা। দেখো এই চিত্রটাতে আবার একটু খেয়াল করো, এই যে আমি রেখাটা অঙ্কন করলাম, এই যে লম্বটা অঙ্কন করলাম, এই রেখাটা যখন আমরা দেখো তো এটা বৃত্ত অঙ্কন করছি, এই জায়গায় আছে এই যে আমার যে এই যে রেখাটা ইন থেকে এই পর্যন্ত দূরত্ব প্রায় লম্ব না, ইন থেকে এই পর্যন্ত দূরত্ব প্রায় কি লম্ব। এই জায়গাতে এই যে ছোট্ট একটা জায়গা যদি একটু মানে এক বিন্দু মানে খুবই অল্প পরিমাণে ধরার চেষ্টা করো, মানে এটা তো বড় ভাবে দেখাইছি আমি বড় করে, কিন্তু এটা কি হবো খুবই ক্ষুদ্র হবো। যদি এই জায়গায় দেখো বৃত্ত ঘুরতে ঘুরতে কিন্তু খুবই ছোট্ট জায়গা যদি ধরো ওটা কিন্তু একটা লম্ব হয়ে গেছে আমার, ওটা কি হইতেছে লম্ব হইতেছে। তাহলে লম্ব হইলে তাহলে আমার কি হইতেছে প্রায় কেন্দ্রের কাছাকাছি, প্রায় এই বিন্দুর কাছাকাছি। তাহলে এত কাছাকাছি যে এর মান প্রায় কি শূন্যের সমান, এর মান কি ভাই শূন্যের সমান, এত কাছাকাছি যে প্রায় কি কার সমান শূন্যের সমান। তাহলে যদি শূন্যের সমান হয় তাহলে থিটার মান কত হইতেছে শূন্য, তাহলে বি cos থিটা মান কি 0 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রি হলে cos 0 ডিগ্রি মান কত 1, cos 0 ডিগ্রি মান কত 1, তাহলে ভি গুণন 1 সমান সমান আমরা কি লিখতে পারি ভি, ভি গুণন 1 সমান সমান আমরা কি লিখতে পারি ভি। তাহলে ভি cos থিটা সমান কি লেখা দা, ভি cos থিটা সমান কি লেখা দা, ভি cos থিটা সমান কি লেখা দা ভি। কারণ এই লম্বটা কেন্দ্রের এতই কাছাকাছি যে প্রায় শূন্যের সমান বা শূন্য ধরলেই হয়। তাহলে দেখো আমরা কি করি, ধরো 3.99 একটা পয়েন্ট আছে, তাই এটা আমরা কি লিখি 4 লিখি। তাই এটা এমন কাছাকাছি বা শূন্যের এমন কাছাকাছি যা আমরা কি ধরছি শূন্য ধরছি। তো শূন্য ধরলে কি হচ্ছে cos শূন্য থিটার মান কালে কি হচ্ছে এই যে cos থিটা, থিটার মান কি হচ্ছে শূন্য, তাহলে cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি মান কত জানি আমরা 1, তো 1 এর সাথে যখন আমি দ্বিগুণ করছি তাহলে কি হইতেছে আমার v হইতেছে। দেখো এখন কিন্তু আমাদের প্রায় কাজ শেষ। এই বিন্দুর ক্ষেত্রে কেন্দ্রমুখী বরাবর বেগ বের হইছে, উলম্ব বরাবর বেগ বের হইছে, এবং বি বিন্দুতে কেন্দ্রমুখী বরাবর বেগ বের হইছে, উলম্ব বরাবর বেগ বের হইছে। আমরা এখন জাস্ট প্রমাণটা করে ফেলবো। এ ও বি বিন্দুতে কেন্দ্রমুখী বরাবর বেগের একটা পরিবর্তন হইছে এবং উলম্ব বরাবর একটা পরিবর্তন হইছে। তাহলে আমি এটা যাই লিখব, দেখো এ ও বি বিন্দুতে কেন্দ্রমুখী বেগের পরিবর্তন
পরিবর্তন, দেখো পরিবর্তন মানে কি আমার বিয়োগ, তাহলে কেন্দ্রমুখী বেগের পরিবর্তন, তাহলে এ বিন্দুতে কেন্দ্রমুখী হলো 0 এবং বি বিন্দুতে কেন্দ্রমুখী করো ভি থিটা, তাহলে ভি থিটা মাইনাস কি 0 সমান কি লেখা যায় বি থিটা। আবার এ ও বি বিন্দুতে একবার কেন্দ্রমুখী বের করছি, কেন্দ্রমুখী বেগের পরিবর্তন, এবার কি করবো আমরা উলম্ব বরাবর বেগের পরিবর্তন, বিন্দুতে উলম্ব বরাবর বেগের পরিবর্তন, যা উলম্ব বরাবর বেগের পরিবর্তন, একবার আমার কি আছে বি, আরেকবার আছে আবার কি বি, দুইবারে কি আমার বি, তাহলে পরিবর্তন মানে কি বিয়োগ, পরিবর্তন মানে বিয়োগ, তাহলে ভি মাইনাস বি কত হইতেছে আমার 0, কি হইতেছে 0। এখন প্রায় আমাদের কাজ শেষ, এখন কি করবো আমরা, যেহেতু আমাদের কেন্দ্রমুখী বল অর্থাৎ কেন্দ্রমুখী বল বের করতে গেছে, বল আমরা এফ সমান কি জানি, বল এফ সমান কি জানি আমরা এম এ, বল এফ সমান আমরা কি জানি এম এ, এই কেন্দ্রমুখী বল কি জানি এফ সমান এম এ। তাহলে আমরা যে প্রমাণ করতে গেছি কি এম তো আমাদের থাকবেই, কিন্তু এ অভিকর্ষ ত্বরণ ত্বরণ নির্ণয় করতে হবে না, কেন্দ্রমুখী বরাবর ত্বরণ নির্ণয় করতে হবে না, কারণ এর মান তো আমরা কেবল বের করতে হবে, তাহলে তো আমি এই সূত্রের জায়গায় কি বসাতে পারবো, কেন্দ্রমুখী বেগ পরিবর্তন বল পরিবর্তন করতে পারবো। দেখো তাহলে কেন্দ্রমুখী বরাবর, সুতরাং কেন্দ্রমুখী বরাবর ত্বরণ এ সমান ভি মাইনাস ইউ বাই টি। দেখো আমরা সূত্র জানি কি ভি মাইনাস ইউ বাই টি, কিন্তু ভি মাইনাস ইউ নাই, অর্থাৎ বেগের পরিবর্তন, ভি মাইনাস ইউ মানে কি আদি বেগ এবং শেষ বেগের পরিবর্তন। দেখো আমি কিন্তু কি তাই লিখছি, এ ও বিন্দুতে কেন্দ্রমুখী বেগের পরিবর্তন, এই যে দেখো এটা ধরলাম আমি শেষ বেগ এবং এটা ধরলাম কি আদি বেগ, তাহলে আদি বেগ এবং শেষ বেগের পার্থক্য কত বি থিটা, তাহলে ভি মাইনাস ইউ এর জায়গায় কি হইতেছে আমার বেগের পরিবর্তন কি হইতেছে বি থিটা, ভি থিটা। তাহলে থিটা বাই টি সমান আমরা কি জানি, এই দেখো আমি ভি রাখলাম, থিটা বাই টি সমান আমরা জানি হচ্ছে ওমেগা, এটা সূত্র, এটা মুছতে করতে হবে, সাইড নোটে লিখে নাও, থিটা বাই টি সমান হচ্ছে ওমেগা, থিটা বাই টি সমান কি ওমেগা, তাহলে থিটা বাই টি এর জায়গায় কি হচ্ছে আমার ওমেগা, তাহলে ভি রাখলাম, ওমেগা সমান আমরা জানি আবার কি, ওমেগা সমান জানি আমরা ভি বাই আর, তাহলে ওমেগার মান আমরা কি জানি ভি বাই আর, তাহলে উপরে দুইটা ভি না, তাহলে দুইটা ভি হলে আমার কি হচ্ছে ভি স্কয়ার বাই আর। এখন এফ সমান আমরা কি জানি এম এ, এই যে এম রাখলাম, এর মান আমরা কত বের করলাম ভি স্কয়ার বাই আর, এই যে ভি স্কয়ার বাই আর, দেখো তো প্রমাণ হয়েছে কিনা এম ভি স্কয়ার বাই আর, দেখো তো প্রমাণ হয়েছে না, এফ সমান এম ভি স্কয়ার বাই আর, এফ সমান এম ভি স্কয়ার বাই, প্রমাণ হয়েছে কিনা। দেখো আমি আবার এই জিনিসটা রিপিট করতেছি, আমার এই জায়গায় সবচেয়ে প্রথম লাগতেছে আমার উপাংশ, কারণ উপাংশের উপরে কি বিন্দু বের করতেছে, এই বিন্দুতে কেন্দ্রমুখী বরাবর বেগ উলম্ব বরাবর বেগ, বি বিন্দুতে কেন্দ্রমুখী বরাবর বেগ উলম্ব বরাবর বেগ। এখন উপাংশ জিনিসটা আসলে কি, উপাংশ জিনিসটা হচ্ছে ছায়া, আমার মাথার উপর সূর্য আছে কিন্তু এখন কি হইতেছে না, কোনো উপাংশ দৃষ্টি হইতেছে না, কারণ আমার কোনো ছায়া দৃষ্টি হয় নাই, যার কারণে কোনো উপাংশ দৃষ্টি হয় নাই। এখন এই বিন্দুতে আমি ধরি বুঝলো, এই বিন্দুতে আছে, এই বিন্দুর ক্ষেত্রে আমরা কি করবো কেন্দ্রমুখী বরাবর বেগ বের করবো, এই বিন্দুতে কেন্দ্রমুখী বরাবর বেগ বের করতে হলে দেখো আমার উপরে থেকে কি করতেছে সূর্যের আলো দিতেছে, এই জায়গাতে আমি দাঁড়ায় আছি, বি মানে কি আমি দাঁড়ায় আছি, এখন কি করতেছে সূর্যের আলো দিতেছে, সূর্যের আলো দিলে আমার কি কোনো আশেপাশে কোনো কি ছায়া সৃষ্টি হবো না, কারণ কোনো ছায়া সৃষ্টি হবে না, সূর্য একদম মাথার উপরে, সূর্যের মাথার উপরে, যার কারণে কোনো উপাংশ সৃষ্টি হবে না, তাহলে কেন্দ্রমুখী বরাবর বেগ কত হইতেছে আমার 0 এবং উলম্ব বরাবর বেগ, দেখো যখন সূর্যটা মাথার উপরে তখন কোনো দিকে আমার কি হইতেছে না, ছায়া দৃষ্টি হইতেছে না, উপাংশ দৃষ্টি হইতেছে না, তাহলে কি উপাংশ কিন্তু আমার নিজেই, কারণ আমার উপরে কিন্তু একদম শৈশবে আমার নিজে একটা কি হয়েছে ছায়া দৃষ্টি হয়েছে, যার কারণে ছায়া দেখা যাইতেছে না। তাহলে উলম্ব বরাবর কি, উলম্ব বরাবর বেগ কি তো বি, উলম্ব উপাংশ কি তাহলে নিজেই, তাহলে উলম্ব বরাবর বেগ কি হইতেছে আমার ভি নিজেই। না আমরা কি করতেছি তখন আমরা মানে বুঝতে পারতেছি না বা ফিল করতে পারতেছি না, তাহলে আমরা এটা কি জানি এই বিন্দুতে এটা স্পর্শক সৃষ্টি হয়েছে, স্পর্শক কত 90 ডিগ্রি, তাহলে যদি কেন্দ্রমুখীর সাথে কার সম্পর্ক কজের সাথে সম্পর্ক, তাহলে cos 90 ডিগ্রি মান যদি বসাও কত হবে 0, তাহলে কেন্দ্রমুখী বেগ কত 0, এবং যদি উলম্ব বরাবর বেগ উলম্বর সাথে কার সম্পর্ক সাইনের সম্পর্ক, তাহলে সাইন 90 ডিগ্রি মান সাইনের সাথে যদি
90 ডিগ্রি বসো, sin 90 ডিগ্রি মান কত 1 এবং কি আছে উপাংশ কত b b b sin থিটা, b sin থিটা সমান কি sin থিটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি মান 1 এবং 1 এর সাথে কি আছে b গুণাকার আছে, এইজন্য কি হইছে b। b বিন্দুর ক্ষেত্রে খেয়াল করো কেন্দ্রমুখী বরাবর বেগ cos থিটা সমান vx/b। এখন কথা হইছে কেন্দ্রমুখী বরাবর বেগ এই b বিন্দুতে কি হইছে একটা উপাংশ সৃষ্টি হইছে। দেখো তো এই যে রেখাটা গেছে মাইকেল জ্যাকসনের মতো গেছে না, যার কারণে মাইকেল জ্যাকসন যে এই অবস্থায় দাঁড়িয়ে আছে, এই অবস্থায় একটা আলো দিলে কি হবো কেন্দ্রমুখী বরাবর কি হবো বেগ উপাংশ সৃষ্টি হবো এবং এই জায়গা থেকে আলো দিলে লম্বিক বরাবর একটা উপাংশ সৃষ্টি হবো। তাহলে এই জায়গায় কি আছে আমার কেন্দ্রমুখী বরাবর বেগ আছে, উলম্ব বরাবর কি বেগ আছে। তাহলে আমি কি করেছি জাস্ট কি করছি বর্ধিত করছি, তারপর দেখলাম যে সমকোণী হয়েছে, এটা অতিভুজ এটা ভূমি, অতিভুজ এবং ভূমির মধ্যে সম্পর্ক কার cos থিটা সমান ভূমি বাই অতিভুজ vx/b cos থিটার মান 90 মাইনাস থিটা, কারণ এই কোণের কাজ করছি, এই কোণ হচ্ছে 90 মাইনাস থিটা, তাহলে থিটার পরিবর্তে 90 মাইনাস থিটা লিখছি সমান vx/b cos 90 মাইনাস থিটা সমান কি লেখা যায় sin থিটা vx/b, vx সমান কি b sin থিটা, vx সমান কি b আর গুণ করছি vx সমান কি b sin থিটা, এন্ড b sin থিটাকে আবার কি লেখা যায় b থিটা, কারণ আমরা এইদিকে দেখছি b sin থিটা সমান কি b থিটা, কারণ s সমান কি লিখছি r থিটা, থিটা সমান কি লিখছি s/r, আবার sin থিটা সমান কি অতিভুজ বাই sin থিটা সমান আমরা কি করছিলাম কিছুক্ষণ আগে s/r। তাহলে যখন বাম পক্ষ ডান পক্ষ সমান ডান পক্ষ হয়, তাহলে বাম পক্ষ সমান বাম পক্ষ, তাহলে sin থিটা সমান থিটা, এই যে sin থিটা সমান থিটা আর ab, তাহলে b sin থিটা সমান কি লিখতে পারি b থিটা। আবার দেখো উলম্ব বরাবর বেগ cos থিটা সমান কি by/b, কবরে ভূত আছে, দেখো আমার কিন্তু এই জায়গায় অতিভুজ এবং ভূমির মান আছে, অতিভুজ এবং ভূমির সাথে সম্পর্ক কার cos এর, তাহলে cos থিটা সমান ভূমি বাই অতিভুজ, তাহলে আর গুণ করছি b y সমান b cos থিটা। এখন আবার b cos থিটা সমান শুধুমাত্র b, কিসের জন্য cos থিটা হয়েছে cos থিটা মান হচ্ছে 1, কেমনে, কারণ আমি যখন একটা বৃত্ত অঙ্কন করছি এই জায়গায় রাখছি মানে এই লম্বটা এতই কাছাকাছি কেন্দ্রের কাছাকাছি বা পরিধির কাছাকাছি যে এর মান প্রায় শূন্যের সমান, প্রায় শূন্যের কাছাকাছি। দেখো তো যখন আমার এই জায়গা থেকে তখন একটা দেখো এটা এই যে বৃত্ত অঙ্কন করলাম, বৃত্তর এইটুকু তো একটা অংশ না, এই জায়গায় কিন্তু একটা লম্বই হয়ে গেছে প্রায়, বৃত্ত কিন্তু এখনো কি বৃত্তের মতো পরিভ্রমণ করে না, অর্থাৎ ঘুরে নাই, কিন্তু বৃত্ত এই জায়গায় এখনো কিন্তু ছোট্ট একটা আছে, এটা কি প্রায় লম্বর কাছাকাছি, এই লম্বটা এমন ভাবে থাকে যে প্রায় শূন্যের কাছাকাছি, তাই শূন্যের কাছাকাছি হলে প্রায় আমরা শূন্য ধরতে পারি। তাহলে cos কি করছি আমি থিটার মান কত 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি মান কত আমার 1 এর সাথে কি আছে b গুণাকার আছে, যার কারণে b কি হয়েছে 1 এর সাথে b গুণ করে b হয়েছে। তাহলে আমি a বিন্দুতে কেন্দ্রমুখী বরাবর বেগ উলম্ব বরাবর বেগ, b বিন্দুতে কেন্দ্রমুখী বরাবর বেগ উলম্ব বরাবর বেগ আমি বের করছি। এখন কি জাস্ট কি করব পরিবর্তন করব, কারণ আমরা তো চাইছি কি f কেন্দ্রমুখী বল f সমান কি জানি m a কি আমার কে কি ত্বরণ কি বেগ বৃদ্ধির হার কি বলে ত্বরণ বলে, কারণ বেগ বৃদ্ধি বেগের পরিবর্তন বের করতে হবে। তাই আমি কি করছি তুমি যদি চাও এ ও বি বিন্দুতে উলম্ব বরাবর বেগের পরিবর্তন এটা না বের করলে হবে, কারণ এটা আমার দরকার পড়ে না, এটা কাজ করিনি আমি, এটা না বের করলে হবে, আর যদি করতে চাও করবা। তাহলে এই বিন্দুতে কেন্দ্রমুখী বেগের পরিবর্তন, কেন্দ্রমুখী বেগের পরিবর্তন একবার কত নামছে 0 আর একবার কি b থিটা, তাহলে আমি b থিটা - 0, কারণ এ সমান কি জানি v - u/t শেষ বেগ বা মাইনাস আদি বেগ, তাহলে শেষ বেগ আমার কত b থিটা বের করছি বেগ এবং আদি বেগ কত 0, তাহলে b থিটা - 0, b থিটা থেকে 0 বাদ দিলে b থিটা। এই বিন্দুতে উলম্ব বরাবর বেগের পরিবর্তন এই যে v - b = কত 0। এখন যেহেতু f সমান m a জানি, এর মান তো আমার বাই করে নাও, কারণ ত্বরণ বের করতে হবে, ত্বরণ কেন্দ্রমুখী বরাবর ত্বরণ, কারণ কেন্দ্রমুখী বল বের করতে হচ্ছে, এইজন্য আমরা কি করছি কেন্দ্রমুখী বরাবর ত্বরণ বের করতেছি। তো ত্বরণ এর সমান কি v - u/t বেগের পরিবর্তন আমরা কি বের করছি এনুকে বের করে নিছি b θ/t। এখন v এর রাখলাম θ/t সমান আমরা কি জানি ওমেগা, তাহলে θ/t সমান করছে ওমেগা, আর সে v থাকলো ওমেগার সমান আমরা কি আবার জানি v/r, এটা সাইড নোটে লিখে নিবা v ওমেগা সমান v/r, তাহলে ওমেগা পরিবর্তে আমি v/r লিখছি, তাহলে উপরে দাও দুইটা বি আছে না, তাহলে দুইটা বি কি আছে গুণাকার আছে, তাহলে কি হইছে v²/r। এখন f সমান কি m আমি রাখলাম, এর মান কত পাইছি আমি v²/r, তাহলে এর সমান f সমান mv²/r, এটাই প্রমাণ। আশা করি সবাই বুঝতে পারছো প্রমাণটা, আর এই প্রমাণটা বুঝতে পারছো সবাই। আর চতুর্থ অধ্যায় প্রায় তোমাদের শেষ, ত্রাসের গতিপথ হয়ে গেছে আর এটা হয়ে গেল গা। পঞ্চম অধ্যায় আমরা অতি শীঘ্র ভিডিও তোমরা পেয়ে যাবা খুব তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, সবাইকে আসসালামু আলাইকুম।